আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি সুলতানা মাহমুদা পপি, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ, ঢাকা। আজকে আমরা প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি একটা ইট থেকে আস্তে আস্তে অনেকগুলো ইট সংযুক্ত হয়ে দেয়াল তৈরি হয়েছে। আবার দেয়ালগুলো সংযুক্ত হয়ে আমরা দেখছি যে একটা ফ্লোর তৈরি হয়েছে। অর্থাৎ এইভাবে আমরা দেয়ালগুলো সংযুক্ত করে ভিত্তি স্থাপন করে একটি থেকে আরেকটি হচ্ছে তালা বা ফ্লোর তৈরি করব। এভাবে করে দেখা যায় যে একটা পূর্ণাঙ্গ বিল্ডিং তৈরি হয়ে যেতে পারে। তো যদি আমরা কোষের কথা চিন্তা করি, কোষও ঠিক তাই। আমাদের দেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত। এমনিভাবে এক একটি কোষ সংযুক্ত হয়ে পূর্ণাঙ্গ কোনো প্রাণী বা উদ্ভিদ তৈরি হয়ে থাকে। তো আজকে আমরা প্রথম অধ্যায় পড়ব। অধ্যায়টি হচ্ছে কোষ এবং কোষের গঠন। শিক্ষার্থীরা চিত্রটি খেয়াল করো। এখানে একটি প্রাচীর ঘেরা, বাড়ি বলবো না, এখানে একটি প্রাচীর ঘেরা গ্রিন হাউস দেখানো হয়েছে। আমরা অনেক সময় দেখেছি যে কিছু বাড়ি থাকে প্রাচীর দিয়ে ঘেরা। অনেক গল্পেও তোমরা হয়তো এভাবে পড়েছো। তো সেক্ষেত্রে এই প্রাচীরটা আসলে কি? একটা বাড়ির চারপাশে বাড়িটাকে প্রোটেক্ট করার জন্য যে দেয়ালগুলো দেয়া থাকে সেগুলোকেই আমরা বলে থাকি বাউন্ডারি ওয়াল বা প্রাচীর ঘেরা সেই বাড়িটি। আমরা আজকে এরকমই একটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে বলো তো তোমরা, আজকে আমাদের আলোচনার বিষয়টি কি হতে পারে? অনেকেই হয়তো বুঝে ফেলেছো। আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর বা সেল ওয়াল। কোষ প্রাচীর বা সেল ওয়াল নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা কোষ প্রাচীর কি তা বলতে পারবে, কোষ প্রাচীরের অবস্থান সম্পর্কে বলতে পারবে, কোষ প্রাচীরের গঠন সম্পর্কে বলতে পারবে, উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীরের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে দুটো কোষ দেখানো হয়েছে, একটা উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষ। উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের অংশের নাম কি আমরা জানি? হ্যাঁ, আমরা অনেকে জানি, অনেকে হয়তো বা ভুলে গিয়েছি। তো উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের অংশের নাম হচ্ছে কি? কোষ প্রাচীর বা সেল ওয়াল। কিন্তু প্রাণী কোষে কিন্তু এরকম কোনো কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে না। তাহলে প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তরের নাম কি হবে? প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তরের নাম হবে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। প্রাণী কোষের ক্ষেত্রে যেহেতু এটা সবচেয়ে বাইরের স্তর, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটি কি? কোষ প্রাচীরের পরবর্তী অর্থাৎ ভিতরের দিকে থাকবে হচ্ছে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। আমরা একটু কোষঝিল্লির অবস্থানটা জেনে নেই যে উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের চারদিকে অপেক্ষাকৃত শক্ত ও জড় আবরণকেই বলা যায় কি? সেল ওয়াল বা কোষ প্রাচীর। তাহলে এটা অবশ্যই উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য, কারণ উদ্ভিদ কোষকে প্রোটেক্ট করার জন্য এটি বিদ্যমান এবং সাধারণত এটি কি প্রাণী কোষে থাকবে না। আর সে কারণেই এটিকে আমরা বলতে পারি যেটি উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। আজকে আমাদের আলোচিত বিষয়গুলো হচ্ছে কি কি? মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, প্লাজমোডেজমাটা, কূপ, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথমে আমরা জেনে নিব যে কোষ প্রাচীরের ভৌত গঠনে কি কি অংশ আছে। আমরা খেয়াল করি কোষ প্রাচীরের ভৌত গঠন কোন কোন অংশ নিয়ে গঠিত। তাহলে এখানে তিনটা স্তর দেখানো হয়েছে। প্রথমে আমরা আসলে বলতে পারি মধ্যপর্দাটা, যেহেতু এটি ভিতর দিকে আছে, তারপরে আমরা বলবো প্রাথমিক প্রাচীর এবং পরবর্তীটি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তাহলে প্রথমে আমরা বলবো মধ্যপর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর,
তারপরে সেকেন্ডারি প্রাচীর। তো এসো আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। প্রথমেই আসলো মধ্য পর্দা, ইংলিশে এটাকে আমরা বলবো মিডল ল্যামেলা। তো মধ্য পর্দা বা মিডল ল্যামেলাটা আসলে কি? আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রটি। আমরা মধ্য পর্দা বলতে কাকে বলবো? কোষ প্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসাবে অবস্থান করবে তাকেই আমরা বলবো মধ্য পর্দা। শিক্ষার্থীরা খেয়াল করো যে কোষ প্রাচীরের যে স্তরটি হচ্ছে দুটি পাশাপাশি কোষের মাঝখানে একটি সাধারণ বা কমন পর্দা হিসাবে থাকবে, তাকেই আমরা বলবো মধ্য পর্দা বা মিডল ল্যামেলা। এটি কখন বা কিভাবে তৈরি হয় একটু আমরা জেনে নেই। মাইটোসিসের টেলোফেজ পর্যায়ে এর উৎপত্তি। আমরা একটু মনে করি যে আমরা মাইটোসিস কোষ বিভাজনের 5টি উপপর্যায় সম্পর্কে পূর্ববর্তী ক্লাসে কিন্তু পড়েছি, অর্থাৎ 9-10-এও তোমরা পড়েছো। সেই 5টি উপপর্যায়গুলো হলো কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং কি ছিল? টেলোফেজ। তাহলে এই 5টি উপপর্যায় নিশ্চয়ই তোমাদের মনে আছে, নাকি ভুলে গিয়েছো? হ্যাঁ, অনেকেরই মনে আছে। তাহলে সেই 5টি উপপর্যায়ের শেষ পর্যায়টি হচ্ছে কি? টেলোফেজ। সেই টেলোফেজ পর্যায়ের পরে কিন্তু কি হয়েছিল? সাইটোকাইনেসিস। অর্থাৎ এই 5টি পর্যায় ছিল নিউক্লিয়াসের বিভাজন, আর নিউক্লিয়াস বিভাজিত হয়ে যাওয়ার পরে সাইটোপ্লাজমের যে বিভাজন হয়েছিল সেটাকে আমরা সাইটোকাইনেসিস বলেছিলাম। এবং সেখানে গিয়েই কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজনের দুটি কোষ বা দুটি অপত্য কোষ বা ডটার সেল তৈরি হয়েছিল। তো শিক্ষার্থীরা খেয়াল করো, সেই সাইটোকাইনেসিসের সময়ে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট হচ্ছে এক ধরনের পেকটোজ জাতীয় পদার্থ, এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল বা গহ্বর, এটি মিলিতভাবে মধ্য পর্দা গঠন করে। তাহলে আমরা আবার একটু খেয়াল করি যে এই মধ্য পর্দার উৎপত্তি হয়েছিল কোথায়? মাইটোসিসের টেলোফেজ পর্যায়ে এর উৎপত্তি। আর টেলোফেজ পর্যায়ের পরেই হচ্ছে সাইটোকাইনেসিস। মূলত তখনই কি হয়? সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল বা গহ্বর মিলিতভাবে এই মধ্য পর্দাটা গঠন করে। তাহলে এই মধ্য পর্দাটা কি করে? আসলে দুটি কোষকে সিমেন্টের মতো আটকে রাখে। মধ্য পর্দাটা দুটি কোষকে সিমেন্টের মতো আটকে রাখে। শিক্ষার্থীরা খেয়াল করো, এখন আমরা পড়ব প্রাথমিক প্রাচীর। মধ্য পর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন জমা হয়ে একটি 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু পাতলা স্তর তৈরি হয়, যাকে প্রাথমিক প্রাচীর বলা হয়। তো এখানে আমরা খেয়াল রাখবো যে মধ্য পর্দাটি আছে তার উপর একটা পাতলা স্তর তৈরি হবে, যেটি সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন নিয়ে গঠিত, এবং এই স্তরটি হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু, অর্থাৎ স্তরটি পাতলা। এবার আমরা আসি সেকেন্ডারি প্রাচীর। শিক্ষার্থীরা খেয়াল করো, সেকেন্ডারি প্রাচীর কিভাবে তৈরি হয়। কোনো কোনো কোষে, যেমন প্রাকৃত কোষ, ভেসেল কোষ, ফাইবার ইত্যাদি কোষে প্রাথমিক প্রাচীরের উপরে সেলুলোজ ও লিগনিন জমা হয়ে 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু আরও একটি স্তর তৈরি হয়, যাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। তাহলে প্রাইমারি প্রাচীরের উপরে যখন সেলুলোজ ও লিগনিন জমা হয় হয়ে 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু একটি স্তর তৈরি হয়, তখনই তাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। এটা কিন্তু সব ক্ষেত্রে তৈরি হয় না, কিছু কিছু কোষে হয়, যেমন আমরা বললাম ট্রাকিট, ভেসেল, ফাইবার ইত্যাদি কোষে। এটি সাধারণত কোষের বৃদ্ধি পূর্ণাঙ্গ হবার পরে সৃষ্টি হয়, অর্থাৎ যদি কোষে ভাজক টিস্যু থাকে, অর্থাৎ বিভাজিত হওয়ার জন্য কোষটি তৈরি থাকে বা বিভাজিত হয়, এবং যদি কোষে অধিক মাত্রায় বিপাকীয় কাজ চলতে থাকে, তখন
মূলত এই সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না, এবং এই সেকেন্ডারি প্রাচীর পানি ও গ্যাস অভেদ্য। একটু চিত্রটি দেখে নেই। সেকেন্ডারি প্রাচীর অর্থাৎ প্রথমে মাঝখানে ছিল মধ্য ল্যামেলা, তারপরে ছিল প্রাথমিক প্রাচীর, তারপর তৈরি হয়েছে সেকেন্ডারি প্রাচীর। শিক্ষার্থীরা খেয়াল করো, সেকেন্ডারি প্রাচীর 3টি স্তর বিশিষ্ট, যেহেতু আমরা দেখেছি যেটা অনেকটাই পুরু, আর সে কারণেই এর স্তর কয়টি? 3টি। ভিতর দিকে আছে অন্তঃস্তর, যাকে S1 বলা যেতে পারে। তার পরবর্তী স্তরটি হচ্ছে মধ্যস্তর, যাকে আমরা S2 বলতে পারি, এবং বহি স্তরটিকে কি বলা হয়? বহি স্তরটিকে বলা হয় S3। তাহলে সেকেন্ডারি প্রাচীর হচ্ছে এই 3টি স্তর বিশিষ্ট। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এতক্ষণ যে কোষ প্রাচীরের ভৌত গঠন পড়লাম, তার মধ্যে থেকে কিছু ছোট ছোট সংজ্ঞা আসছে, যেগুলো আমাদের শিখতে হবে বা জানতে হবে। আমরা সেই এলাকাগুলোকে বলবো কূপ এলাকা। প্রথমে আমরা বলছি কূপ বা পিট। এটি আসলে কি? মধ্য পর্দার উপর প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হওয়ায় সরু নলাকার গর্ত তৈরি হয়, একেই বলা হয় কূপ বা পিট। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে যদি কখনো মধ্য পর্দার উপরে কোনো প্রাথমিক প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর কোনো কিছু সৃষ্টি না হয়, তখন সেখানে একটি গর্তের মতো অংশ তৈরি হয়, যেটাকেই আমরা বলতে পারি কূপ বা পিট। অনেক সময় পরীক্ষা কিন্তু এসে থাকে পিট কি। পরবর্তীতে আমরা বলতে পারি, এখানে চিত্রে খেয়াল করো যে দুটি কূপ যখন মুখোমুখি অবস্থান করছে, তখন তাকে বলা হচ্ছে পিট পেয়ার বা পিট জোড়, বা কূপ জোড় বলতে পারি বাংলায় আমরা। তাহলে মুখোমুখি দুটি কূপকেই বলা হয় পিট জোড় বা পিট পেয়ার। পাশাপাশি দুটি কূপের মাঝখানে যে মধ্য পর্দাটা অবস্থান করছে, সেই মধ্য পর্দাটাকে আমরা মধ্য পর্দা না বলে নামটা চেঞ্জ করে বলবো পিট মেমব্রেন। অর্থাৎ এই পিট বা কূপ এলাকায় যে মধ্য পর্দাটা অবস্থান করবে, তাকেই আসলে আমরা মূলত বলবো পিট মেমব্রেন। তাহলে শিক্ষার্থীরা তোমরা সংজ্ঞাগুলো অবশ্যই খুব ভালো করে পড়ে নেবে। প্লাজমোডেজমাটা, এই শব্দটি তোমরা হয়তো 9-10-এও পেয়েছো। প্লাজমোডেজমাটা কি? পাশাপাশি যখন দুটি কোষ অবস্থান করবে, তখন কোষ দুটোর মধ্যে সাইটোপ্লাজমিক যে অংশের বিনিময় ঘটবে, সেগুলো ঘটবে কিসের মাধ্যমে? কিছু সূক্ষ্ম নালিকার মাধ্যমে। সেই নালিকাগুলোই মূলত প্লাজমোডেজমাটা। তাহলে এসো আমরা একটু সংজ্ঞাটা জেনে নেই। কূপ পর্দাতে অতি সূক্ষ্ম অনেক ছিদ্র থাকে, যার মধ্য দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র সূত্রক দ্বারা উভয় কোষের প্রোটোপ্লাজম যুক্ত থাকে। এই প্রতিটি সূত্রককে বলা হয় প্লাজমোডেজমা, আর এদের গুচ্ছকে বলা হয় প্লাজমোডেজমাটা। অর্থাৎ এই সূক্ষ্ম আনুবীক্ষণিক নালিকাকেই আসলে প্লাজমোডেজমা বলা হয়। বিজ্ঞানী ট্যাঙ্গেল এগুলো আবিষ্কার করেন। রাসায়নিক গঠন, শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে খেয়াল করো যে আমরা যে কোষ প্রাচীর সম্পর্কে এতক্ষণ পড়লাম, রাসায়নিকভাবে এই কোষ প্রাচীরটা আসলে কিভাবে গঠিত হয় সেগুলো আমরা কিছুটা জেনেছি। এখন একটু বিস্তারিত জেনে নিই। আমরা 3টা অংশ পেয়েছিলাম কোষ প্রাচীরে। প্রথমে ছিল মধ্যপর্দা। মধ্যপর্দায় কি কি থাকবে? পেকটিক অ্যাসিড থাকবে, পেকটিন থাকবে, প্রোপেকটিন থাকবে। পেকটিনটা কি আসলে? পেকটিন হচ্ছে ক্যালসিয়াম পেকটেট ও ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত। তাহলে মধ্যপর্দায় থাকবে পেকটিক অ্যাসিড, পেকটিন ও প্রোপেকটিন। প্রাথমিক প্রাচীর কি কি নিয়ে গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন ও কিছু পেকটিক পদার্থ। তো এখানে খেয়াল করো, সেলুলোজ আসলে কি? সেলুলোজ হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট, যে কার্বোহাইড্রেটটাকে আমরা বলতে পারি পলিস্যাকারাইড। অর্থাৎ যে কার্বোহাইড্রেটের যে ভাগ আছে বা মনোস্যাকারাইড, আমরা জানি অনেকগুলো মনোস্যাকারাইড নিয়ে যে কার্বোহাইড্রেটে গঠিত, তাকেই আমরা বলে থাকি পলিস্যাকারাইড। তো সেক্ষেত্রে দেখা যায়
যে সেলুলোজটা মূলত অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু যুক্ত হয়ে সেলুলোজ গঠন করে, আর এটি যুক্ত হয় সাধারণত 1 এবং 4 নম্বর কার্বনের বন্ধনের সাথে। তাহলে আমরা খুব সহজভাবে এটুকু মনে রাখি যে অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু পরস্পর বিটা 1,4 কার্বন বন্ধনে যুক্ত হয়ে সেলুলোজ গঠন করে এবং কোষ প্রাচীরের গঠনে 40%ই থাকে সেলুলোজ। হেমিসেলুলোজটা আসলে কি? মূলত সেলুলোজগুলো সাধারণত একই ধরনের গ্লুকোজ অণু নিয়ে গঠিত, সেজন্য একে বলা হয়ে থাকে সাধারণত হোমোপলিস্যাকারাইড। কিন্তু হেমিসেলুলোজটা আসলে কি? এটিও পলিস্যাকারাইড, তবে এখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড থাকে, যেমন গ্যালাক্টোজ, জাইলোজ, অ্যারাবিনোজ, ম্যানোজ এগুলো, এবং কোষ প্রাচীরের 20%ই হচ্ছে এই হেমিসেলুলোজ। সেকেন্ডারি প্রাচীর প্রধানত সেলুলোজ ও হেমিসেলুলোজ দ্বারাই এটি গঠিত, তবে এর সাথে কখনো কখনো কি থাকে? লিগনিন থাকে, কিউটিন থাকে, সুবেরিন থাকে, মোম থাকে। অর্থাৎ একটি উদ্ভিদের এই প্রাচীরের বিভিন্ন রকম সুবিধার জন্য বা তাকে হচ্ছে অ্যাডাপ্টেশনের জন্য এই পদার্থগুলো যোগ হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, এছাড়াও আমরা দেখেছি পেকটিন বা গ্লাইকোপ্রোটিন দেখেছি। গ্লাইকোপ্রোটিনটা আসলে কি? গ্লাইকোপ্রোটিনটা হচ্ছে এক ধরনের যুগ্ম প্রোটিন। গ্লাইকোপ্রোটিনটা হচ্ছে এক ধরনের যুগ্ম প্রোটিন, অর্থাৎ গ্লাইকো শব্দটা যখনই আমরা পাবো তখনই আমরা বুঝবো এটি হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। অর্থাৎ যে প্রোটিন কার্বোহাইড্রেটের সাথে সংযুক্ত থাকে তখন তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন, এবং সেটির পরিমাণ হচ্ছে কোষ প্রাচীরের 10%। তাহলে শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই রাসায়নিক গঠনটা খুব সহজেই মনে রাখতে পারবো। শিক্ষার্থীরা খেয়াল করো, এবার আমরা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনটা সম্পর্কে একটু জেনে নেব। প্রথমেই আমরা খেয়াল করি যে 1 থেকে 3000 সেলুলোজ এটি নিয়ে তৈরি হয়েছে একটি সেলুলোজ চেইন। 100 সেলুলোজ চেইন নিয়ে একটা ক্রিস্টালাইন মাইসেলিস তৈরি হয়েছে। চিত্রটা আমরা একটু সাথে সাথে খেয়াল করি যে 100 সেলুলোজ চেইন নিয়ে তৈরি হয়েছে একটি ক্রিস্টালাইন মাইসেলিস। 20টি মাইসেলি নিয়ে তৈরি হয়েছে একটি মাইক্রোফাইব্রিল। 250টি মাইক্রোফাইব্রিল নিয়ে তৈরি হয়েছে একটি ম্যাক্রোফাইব্রিল। আমরা জানি মাইক্রো মানে ছোট, তাহলে ম্যাক্রো বড়, তার মানে 250টি মাইক্রোফাইব্রিল নিয়ে তৈরি হয়েছে একটি ম্যাক্রোফাইব্রিল। আর এই ম্যাক্রোফাইব্রিলটি মূলত দেখা যায় অনেকগুলো তন্তু গঠন করে, এবং সেই তন্তু থেকেই মূলত হচ্ছে কোষ প্রাচীর গঠিত হয়। শিক্ষার্থীরা, এখানে একটি কথা আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হলো এই মাইসেলিসকেই কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। এমসিকিউতে কিন্তু এই ইনফরমেশনগুলো তোমাদের জন্য এসে থাকে, কাজেই খুব ভালোভাবে একটু মনে রাখবে যে মাইসেলিসকে কি বলা হয়? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। তো শিক্ষার্থীরা, এবার আমরা কোষ প্রাচীরের কাজ সম্পর্কে জানব, অর্থাৎ কোষ প্রাচীর কেন গুরুত্বপূর্ণ সেটি আমরা জেনে নেই। প্রথমেই আমরা বলতে পারি যে কোষ প্রাচীর কি করছে? কোষের নির্দিষ্ট আকৃতি দান করছে। অর্থাৎ আমরা যে প্রথমে বলেছিলাম একটি বাড়ির কথা, যে বাড়ির চারদিকে যে বাউন্ডারি ওয়ালটা হবে বা প্রাচীরটা হবে, বাড়িটা যদি স্কোয়ার শেপ হয় তাহলে কিন্তু ওয়ালটাও হবে স্কোয়ার শেপ। অর্থাৎ এই কোষটার আকৃতি দান করবে কে? কোষ প্রাচীর। ওই বাড়িটার আকৃতি দান করেছিল কে? এই যে তার বাউন্ডারি ওয়াল। তাহলে কোষ প্রাচীর কি করছে? কোষের নির্দিষ্ট আকৃতি দান করছে। বাইরের আঘাত থেকে সজীব বস্তুকে রক্ষা করে। যেহেতু কোষ প্রাচীরই হচ্ছে উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের অবস্থান, তার মানে হচ্ছে বাইরের যত আঘাত আছে সেটা প্রোটেক্ট করবে কে? সেটা অবশ্যই প্রোটেক্ট করবে কোষ প্রাচীর। প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান, সেটিও কিন্তু কোষ প্রাচীরই করে থাকে। অর্থাৎ একটা কোষের যতটা শক্তি প্রয়োজন
বা তার দৃঢ়তা প্রয়োজন, সেটা কিন্তু কোষ প্রাচীর প্রদান করে থাকে। পানি খনিজ লবণ শোষণ ও পরিবহনে কোষ প্রাচীরই সহায়তা করে থাকে। অর্থাৎ একটা উদ্ভিদের যে পানি খনিজ লবণ শোষণ করবে, পরিবহন করবে, শোষণ না করলে তার পরিবহন হবে না, তাহলে এই শোষণ করার ক্ষেত্রে এবং পরিবহন করার ক্ষেত্রে কার ভূমিকা আছে? কোষ প্রাচীরের ভূমিকা আছে। কোষগুলোকে পৃথক করা, অর্থাৎ একটি কোষ আরেকটা কোষ থেকে পৃথক হবে কিন্তু এই কোষ প্রাচীরের মাধ্যমেই, কারণ কোষ প্রাচীরটাই হচ্ছে তার বাইরের স্তর। তাহলে এই কোষ প্রাচীরটাই একটা কোষকে আরেকটা কোষ থেকে পৃথক করবে। আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, অর্থাৎ কোষ প্রাচীর দুটি কোষকে আলাদা করেছে। তো শিক্ষার্থীরা, এখন আমরা একটু পড়ার মধ্যে থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। নিশ্চয়ই তোমরা প্রশ্নগুলোর উত্তর পারবে আশা করছি। প্রথমেই আমরা বলবো কোষ প্রাচীর কি? কোষ প্রাচীরকে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয় কেন? আমরা অনেকেই এখনই মনে মনে নিশ্চয়ই বলে ফেলেছি বা ভেবে ফেলেছি উত্তরগুলো। পিট পেয়ার কি? এটাও আমরা জানি। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেটাও আমাদের সবারই জানা আছে। তাহলে নিশ্চয়ই তোমরা এই টপিক থেকে যত ছোট ছোট প্রশ্নই হোক না কেন, নিশ্চয়ই তোমরা এখনই বলে ফেলতে পারবে, এটা আমার প্রত্যাশা। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে কোষ প্রাচীরের গুরুত্ব, অর্থাৎ খুব বেশি কিছু না, অল্প পরিমাণ পড়াই তোমাকে লিখতে দিয়েছি যে কোষ প্রাচীরের গুরুত্বটা তুমি লিখে ফেলবে। আর কোষ প্রাচীরের যে গঠনটা আছে, বিশেষ করে ভৌত গঠনটা, এটি খুব ভালো করে পড়বে, চিত্রটাও দেখে নেবে, তার সাথে সূক্ষ্ম গঠন ও রাসায়নিক গঠনের ইনফরমেশনগুলোও ভালোভাবে মনে রাখবে। তো সবাই ভালো থাকো, নিজের বাসায় সুস্থ থাকো এবং পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।